বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, হরতালের সময়সীমা আরও বাড়ল 48 ঘন্টার জন্য এবং যথারীতি এই নিয়মেই চলে আসছে। নিয়মিত দুদিন বিরতি দিয়ে সপ্তাহে 5 দিন হরতাল, আর অবরোধ টানা চলছে 2 মাসেরও বেশ খানিকটা অধিক সময় ধরে। এবং এর ফলাফল পরিণতি প্রতিদিনই আমরা আলোচনা করি, পুনরাবৃত্তি করবার দরকার নেই। শেষ কবে হবে সেটি নিয়ে মানুষের মধ্যে সংশয় শঙ্কা রয়েছে এবং এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। এরকম পরিস্থিতিতে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপকমিটির সহ সম্পাদক ডক্টর মোহাম্মদ আজম খান। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা শেখি পাপিয়া। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ডক্টর মোহাম্মদ আজম খান, আপনাকে দিয়ে শুরু করি যে এই অবস্থার শেষ কবে হবে? ধন্যবাদ জিল্লু ভাই। বিশেষ করে এই যে অনিশ্চয়তা, মানুষের জীবনের যে নিরাপত্তাহীনতা, স্কুল ঠিক মতো চলছে না, অর্থনীতি হুমকির মুখে, বিপর্যস্ত, হুমকির মুখে বললে ভুল বলা হবে, বিপর্যস্ত। ধন্যবাদ জিল্লু ভাই। এই স্বাধীনতার এই মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 4 নেতা সহ এই 25শে মার্চের কালো রাত্রে নিহত এবং অদ্যাবধি স্বাধীনতার জন্য এবং গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি শুরু করছি। জিল্লু ভাই, আপনি একটা কথা বলেছেন যেটা শেষ হবে কবে, এবং শিক্ষা সহকারে অন্য যেই জিনিসগুলো যে আজকে বিপর্যয়ের মুখে পড়েছে সেটা আমি স্বীকার করে নিচ্ছি। কারণ মানুষ তার স্বাভাবিক জীবন যাপন করতে চাচ্ছে, কিন্তু একটা আতঙ্ক, আমি যে ঘর থেকে বের হব, ঘর থেকে বের হয়ে যে পেট্রোল বোমায় নিহত হব কিনা বা ঝলসে যাব কিনা, এই আতঙ্কের মধ্যেও বাঙালি জাতি তাদের সমস্ত কর্মকাণ্ড এবং জীবনযাত্রা সবই স্বাভাবিক করে আনতেছে আস্তে আস্তে। এবং আপনি যেটা বলেছেন, শিক্ষা ব্যবস্থা যে বিপর্যস্ত অবস্থায় দাঁড়িয়েছে, আমাদের বিএনপি দলীয় নেত্রী সেই কথাটা কিভাবে ভাবছেন আমি ঠিক জানি না। আমি ওনাকে অনুরোধ করব যে অন্তত এই কোমলপ্রাণ শিশুদের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করেও উনি এই ফ্যাশনেবল হরতাল এবং ফ্যাশনেবল এই অবরোধ এটাকে বন্ধ করে একটা স্পেস তৈরি করুক, যে গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য যে একটা স্থায়ী সমাধান, সেই স্থায়ী সমাধানের জন্য প্রত্যেক বছরই যখন নাকি নির্বাচনের সময় আসে আমরা দেখতে পাচ্ছি যে সেই মানে একটার পর একটা নির্বাচনের আগে এই স্থায়ী সমাধান আপনি কিভাবে করবেন? স্থায়ী সমাধান করতে হলে তো ডায়ালগ করতে হবে, সবাই মিলে আমি এটাই আসছি যে আমার সংলাপ কোথায় হবে। সেখানে তো আপনার দলের বা সরকারের একেবারেই উৎসাহ নেই। উৎসাহ নেই তো পেট্রোল বোমা মেরে সংলাপে বসতে হবে, সেটা তো উৎসাহের ব্যাপার না। আর জননেত্রী শেখ হাসিনা বরাবরই বলে আসছে যে আমি একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে সর্বদাই রাজি আছি। কিন্তু এই আপনার এই প্রাক্তন বিরোধী দল, বর্তমানে যারা বৃহৎ বিরোধী দল হিসাবে পরিচিত, তারা কখনোই এই তার স্পেসিফিক যেই কারণটা, আন্দোলনের যে স্পেসিফিক কারণ, তারা একটা মুখস্থ একটা তত্ত্বাবধায়ক বলে যাচ্ছেন। আপনি খেয়াল করবেন, জননেত্রী শেখ হাসিনা যখন ওনাকে ফোন করেছিলেন, বেসিক্যালি সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকারের আদলেই কিন্তু উনি নির্বাচনটা করতে চেয়েছিলেন, যে আপনি কোন কোন মন্ত্রণালয় নেবেন, হ্যাঁ, কি কি মন্ত্রণালয় চান, কি কি পুলিশ বা স্বরাষ্ট্র চান, সেগুলো আমরা দিতে রাজি আছি। সেটা হলো কারণ আপনি দেখবেন যে এই মানে যেই আমাদের যে পঞ্চদশ সংশোধনীতে যেটা এসেছে সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে আছে যে 2 টার্ম করা যেতে পারে, বাট কন্ডিশন হলো সেটা নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা সেই গঠনটা হবে। এবং জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেইভাবেই করতে চেয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া সেটা সাড়া দেননি। তা এখন আমার কথা হলো যে আপনি, বাট আদালত কিন্তু বলেনি যে নির্বাচনদের নিয়ে করতে হবে। আদালত অবজারভেশন দিয়েছে, বাতিল করে দিয়ে সংসদ চাইলে দুবারের জন্য, সংসদ চাইলে সেটা আবার ওখানেও শর্ত আছে আপনার, সেখানে স্পেসিফিক্যালি এটা অবশ্য পাপিয়া আরো ভালো বলতে পারবে, উনি আইনের লোক, কিন্তু সেখানে অবজারভেশনে সেখানে কিন্তু 1 নাম্বার আছে যে বিচার বিভাগকে বাদ দিতে হবে, আর একটা আছে নির্বাচিত লোক নিয়ে করতে হবে, সেই অবজারভেশনও সেটা আছে। সো এখন আমাদের কি করতে হবে, ডায়লগ কোথায় হবে, যে আমার নির্বাচন সুষ্ঠু, ইনক্লুসিভ এবং নিরপেক্ষভাবে কিভাবে হয়, সেই ব্যাপারে আমরা ডায়লগ করবে। আমরা কি করলে
নির্বাচনটাকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং কারো কাছে প্রশ্নবিদ্ধ নয় সেই নির্বাচন করতে পারি। সেই নির্বাচন করা নিয়ে আলোচনা করতে তো আমাদের কোনো আপত্তি নেই। এবং জননেত্রী শেখ হাসিনা নির্বাচন সংক্রান্ত জনগণের, এদেশের আপামর মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি এই দীর্ঘ সময় আন্দোলন করে আসছেন। সেই ভোট এবং ভাতের অধিকারের ক্ষেত্রে আলোচনা করতে ওনার কোনো আপত্তি নেই। কিন্তু পেট্রোল বোমার কাছে সারেন্ডার করে সারা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই সন্ত্রাসের কাছে সারেন্ডার করে এই আলোচনায় বসতে হবে। আগে সন্ত্রাসী বন্ধ করতে হবে, তারপরে স্পেসিফিক আলোচনার সূত্র ধরে আলোচনা করতে। আমাদের মেইন উদ্দেশ্য হলো আলোচনা করব হলো আমরা নির্বাচনকে কেন্দ্র করে এবং গণতন্ত্রকে কেন্দ্র করে। আসবো আপনার কাছে। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, একটু বলবেন যে এই অবরোধ হরতাল নিষ্ফলা বলা যেতে পারে, কারণ এর কোনো কার্যকারিতা এখন আছে বলে কেউ মনে করছে না, যেটি ডক্টর আজম খান আলোচনা শুরুতেই বললেন যে মানুষ আসলে এখন নিজের মতো চলতে শুরু করেছে, সব কাজকর্ম স্বাভাবিক হয়ে এসছে, তো কেন এই হরতাল অবরোধ চালিয়ে নেওয়া? আচ্ছা, আমার কথা হচ্ছে হরতাল ব্যর্থ হয়ে গেছে, আপনাদের কথা মতো কার্যকর হচ্ছে না। তাহলে হরতাল নিয়ে প্রতিদিন এই রেডিও, টেলিভিশন, টক শো আর মন্ত্রী মিনিস্টাররা যে বক্তব্য বিবৃতি দিচ্ছে, হরতালের প্রসঙ্গ টানার দরকারটা কি? সামাজিক জীবনে যদি স্বস্তি ফিরে আসে, বাংলাদেশের সমস্যা যদি কোনো রাজনৈতিক সমস্যা না হয়ে থাকে, ভোট আর ভাতের অধিকার যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে, এবং 2019 সালের নির্বাচন শেখ হাসিনা ওয়াজেদের নেতৃত্বে যদি এইভাবেই হয়ে থাকে 5ই জানুয়ারির মতো, এগুলো যদি বাংলাদেশের 15 কোটি মানুষ মেনেই নেয়, আর আমরা যা করছি যদি কোনো কিছু কার্যকারিতাই না থাকে, তাহলে আপনাদের প্রত্যেকদিন এগুলো আলোচনার বিষয়বস্তুতে হচ্ছে কেন? এটা প্রথম প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 5ই জানুয়ারির জনসভা করাকে কেন্দ্র করে ঘটনা, এখন আপনি বলেন যে 5ই জানুয়ারির ঘটনা করতে যে ডিসেম্বর মাস থেকে এ যাবৎকাল বিএনপির কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার মতো হুঙ্কার, কি টেনে ফেলবো, নাবিয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, দেখে নেব, বিএনপি বেগম খালেদা জিয়া সহ নেতৃত্বস্থানীয় কোনো ব্যক্তিবর্গের মুখ থেকে এরকম কোনো কথা কিন্তু আপনারা পাননি। আপনারা বেগম খালেদা জিয়া হাজিরা দিতে গেলেন মাদ্রাসা মাঠে, সেখানে আমিও ছিলাম, বাইরে 2টা ব্যারিকেড, তারপরে সাধারণ মানুষ দাঁড়িয়েছে। টেলিভিশনে সবাই দেখেছেন যে কিভাবে 8-10টা ছেলে হকি স্টিক, পিস্তল নিয়ে এসে 8-10 হাজার লোকের উপর চড়াও হয়ে টোটাল পরিবেশটা তারা নষ্ট করে দিল। দেওয়ার পরে কি হলো? ছবি বিশ্বাসের গাড়িটাকে নির্মম নিষ্ঠুরভাবে পুড়ে গেল। দুঃখজনক হলো তো সত্য যে ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানোর মামলায় যারা আসামি হলো, তারা অনেকেই বিচারকের সামনে এজলাসে উপস্থিত, অনেকে এলাকাতেই আসেনি। এক। দ্বিতীয়ত, ছাত্রলীগের সভাপতি নাজমুল ব্যাংকক থেকে কিভাবে বলল যে বিএনপিকে কুত্তা পিটামু। 4 তারিখে জানুয়ারির মায়া সাহেব বক্তৃতা দিলেন যে লুঙ্গি পরে হ্যাডম দেখাবো 5 তারিখে ঢাকাবাসীকে। আমার কথা হচ্ছে আমরা জনসভা করতে চেয়েছি পল্টনে, আওয়ামী লীগ করতে চেয়েছে আর এক জায়গায়। আওয়ামী লীগ যে জায়গায় করতে চেয়েছে আমরা সে জায়গায় করতে চাইনি। তারপরে পারমিশন আমাদেরটা বসে দুই পক্ষের সাথে যে ঠিক আছে আওয়ামী লীগের মতো করবে, আপনারা পল্টনে করবেন, লিখিত দেন যে কেউ কাউকে উস্কানিমূলক কোনো ঢেলাঢেলি করবেন না, কি গন্ডগোল হবে, দুজনের ভিতরে অসহিংস কোনো অবস্থা সৃষ্টি হবে, করবে না। পুলিশ কমিশনার, আইজি সাহেব ডেকে আন্ডারটেকেন নিয়ে 2 জায়গায় 2জন জনসভা করবে, সমস্যা কি ছিল? আপনারা জনসভা করতে দিবেন না তাও ঠিক আছে, 4 তারিখে ওনাকে আটকে দিলেন। রাজনীতির একটা ধারাবাহিকতা থাকে, একটা প্রক্রিয়া থাকে। আটকে দিলেন 4 তারিখে, আটকে দিলেন 5 তারিখে মারলেন মরিচের গুঁড়া। এখন মরিচের গুঁড়া মেরে আটকে রেখে বেরোতে না দিয়ে যদি বলেন যে বিএনপির মুরাদ নাই, বিএনপির ক্ষমতা নাই, বিএনপি অক্ষম, বিএনপি লুলো ল্যাংড়ার দল, এগুলো বলা কি শোভনীয় নাকি? এখনো তো বলছি যে আওয়ামী লীগ পুলিশ প্রশাসন তুলে নেবে, বিএনপিকে কোনো বাধা দেবে না, 2 দল আন্ডারটেকেন দেবে। পুলিশ প্রশাসন আমাদের আটকে নিচ্ছে, যেটা আমাদের সামনে যে ব্যারিকেডটা দিচ্ছে, বেরোতে দিচ্ছে না, বিধি নিষেধটা 2 পক্ষের নেতৃত্বস্থানীয় লোকেরা কমিটমেন্ট করবে যে আমরা ওদেরকে ঢিল মারবো না, আমাদেরকে ওরা ঢিল মারবে না। বিএনপি এমন তো না যে বাংলাদেশে কখনো কোনোদিন জনসভা করেনি, ক্ষমতার বাইরে থেকেও তো জনসভা করেছি। এই 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা কি জনসভা করিনি? পল্টনে করেছি, মুক্তাঙ্গনে করেছি, তারপরে সোহরাওয়ার্দী উদ্যানে করেছি। কোন জনসভাটাতে আমাদের কোথায় বিশৃঙ্খলা হয়েছে ভাই? কিন্তু আমি প্রথম থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে ঢাকার ব্যাপারে, ঢাকার জেলা এবং ঢাকা বিভাগে জনসভা করার ব্যাপারে একটি উদাহরণ বলা হয়, যেমন ধরেন যে চিটাগংয়ে 5ই জানুয়ারিতে আপনারা সমাবেশ করতে দেওয়া হয়েছিল, ঢাকায় দেওয়া হয়নি, চিটাগংয়ে, সেখানে বিশৃঙ্খলা হয়েছে।
চিটাগাঙ্গে কোথায় বিশৃঙ্খলা হলো, কার সাথে? মারামারি আওয়ামী লীগের সাথে হয়েছে, ভাঙচুর হয়েছে, পুলিশের সঙ্গে হয়েছে, পুলিশের সাথে তো আওয়ামী লীগের ওবায়দুল কাদের জামাতের কদিন আগে মিটিং নেতাকর্মীদের। করতে গেছে, সাংবাদিকদের মারপিট করেও তো হয়েছে। এগুলো তো একবারে পরিকল্পনা করে সমরাস্ত্রে সজ্জিত হয়ে মারামারি করার প্রস্তুতি নিয়ে ঘোষণা দিয়ে, এরকম মারামারি তো আওয়ামী লীগ বিএনপির সাথে হয়নি কোনো জনসভাতে। কিন্তু তো যেখানে হয়নি, অতীতের রেকর্ড নেই, তারপর আমার মনে হয় যে শেখ হাসিনা তার দল নিয়ন্ত্রণ করবে, বেগম খালেদা জিয়া তার দল নিয়ন্ত্রণ করবে। তার দলের প্রতিনিধিরা যখন প্রশাসনের কাছে কমিটমেন্ট করবে যে আমরা কোনো বিশৃঙ্খলা করবো না, তারাও করবে না। এখানে কেন বিশৃঙ্খলা হবে? সামান্য দলের দায়িত্ব দুজনকে নিতে হবে, দুজনকে সামান্য দলের দায়িত্ব নিতে পারবে না, এটা সরকার কিভাবে আশা করে যে গন্ডগোল হবে, হুজ্জুতি হবে? আচ্ছা, আমাদের তো কোনো প্রস্তুতি ছিল না, আমরা আন্দোলন করব, কি হরতাল করব, কি অবরোধ করব, জনসভা করব। জনসভা করতে দিতেন, মিটে যেত, কি হতো? জনসভা করলে কিছুই হতো না। আপনারা তো ভাই ক্ষমতা আছেন, যেভাবে আপনারা কি একটি প্রশ্ন এটা একটু শেষ করে নিতে না, ভাই। যে আপনারা কি এর মধ্যে 5ই জানুয়ারির পরে আর কোনো সমাবেশ করবার জন্য অনুমতি চেয়েছেন? আর কিভাবে সমাবেশ করার জন্য অনুমতি যাব? এই 21শে ফেব্রুয়ারি আগের দিন পর্যন্ত তো বেগম খালেদা অবরুদ্ধ, আটকে রেখেছে পুলিশ, ঢুকতে দেয় না, বেরোতে দেয় না। জনসভার পারমিশন কিভাবে করব? সিচুয়েশনটা তো পাল্টে গেল, তাই না? আর 21শে ফেব্রুয়ারি রাত্রে পুলিশ প্রহরা হঠাৎ করে তুলে নিল যে সে চলে গেলে। তারপরে দেখেন এখনো বেগম জিয়াকে স্পেস কোথায় দিয়েছে সরকার? গুলশান অফিস থেকে বেগম জিয়া বাসা পর্যন্ত যেতে পারবে, আর আদালত থেকে বাসা। গুলশান অফিস থেকে বেগম খালেদা জিয়া বের হয়ে গেলে আবার যে ফেরত আসবে কোনো প্রকার নিশ্চয়তা নাই। আমার গুলশান অফিসে যেতে হবে নট নেসেসারি, কিন্তু আমি একটা রাজনৈতিক সংগঠন, আমার পল্টন অফিস খোলা থাকবে, আমার হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ অফিস যদি খোলা থাকতে পারে, 32 নম্বর ধানমন্ডি যদি খোলা থাকতে পারে, তাহলে হোয়াই নট পল্টন অফিস? কেন গুলশান অফিস খোলা থাকবে না? আমি যদি নিজে ইচ্ছা করে বন্ধ করে দিই সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু সরকার এভাবে দিনের পর দিন কি তালা লাগিয়ে রাখতে পারে? আর আমাদেরকে এত তুচ্ছতা ছিল, আপনি নিজে দেখেছেন যে পল্টনের মিটিংকে কেন্দ্র করে কিভাবে অফিস আদালত পল্টনের ভিতরে ঢুকে ভাঙচুর করে 154 জনকে পর্যন্ত অ্যারেস্ট করেছে। 2008 সালে নির্বাচনের পর বেগম জিয়া নির্বাচনে জানতো যে 30টা বেশি সিট তাকে দেওয়া হবে না, ওই 100% 120% ভোট কাস্ট হবে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং দুই দলের যে দূরত্বগুলি আছে, জেল খাটার পরে 111-এর সাফারিং এর পর একটা সহনশীল জায়গায় যাওয়ার ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতার প্রত্যাশা কিন্তু তার ছিল। কিন্তু ক্ষমতা তোমাকে তো মেনে নিলাম আমি যে তুমি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছো, ধন্যবাদও দিলাম, পার্লামেন্টও গেলাম, সবকিছু গেলাম, কিন্তু তারপরে যে বৈরী কথাবার্তা, বৈরী আচরণ, একটার পর একটা লাগামহীন টর্চার, একটা মানুষের জীবনে, একটা সংগঠনের জীবনে, একটা নেতাকর্মীদের জীবনে, ঘাতক মানুষের জীবনে সহ্যের তো একটা সীমা আছে ভাই। এখন বলতে পারেন যে আমি তোফায়েল সাহেব দুঃখ করে বলে যে আমি এয়ারপোর্ট থেকে নামলাম, আমাকে কুষ্টিয়াতে নিয়ে চলে যাওয়া হলো। সাবের হোসেন চৌধুরী বলে আমাকে কাপ পিরিসের মামলা দেওয়া হলো। কত কষ্ট, কত না দুঃখে ওনারা ছিলেন, এখনো সেই দুঃখের কথাগুলি বলেন। আজকে আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে আজকে ফখরুল ইসলাম আলমগীরের আপনি একটা মামলার জ্বালা বলতে পারেন না। ফখরুল ইসলাম আলমগীরের 88টা মামলা এইবারই দেওয়া হয়েছে, আর আগের তো 166টা আছেই। আজকে স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের, তারপরে ধরেন পিরিস চুরি করার মামলা দিচ্ছে সাবের হোসেন চৌধুরী, বিত্তমান লোক, বড় ব্যবসায়ী, মান সম্মান অসম্মানজনক। আবার এই সরকারি ধরেন ভ্যানিটি ব্যাগ চুরি, মোবাইল চুরি মামলা এই এহসানুল হক মিলনের নামেও দিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে সংলাপ তো করতেই হবে, আর শর্ত দিয়ে কখনো সংলাপ সরকারও করতে পারবে না, শর্ত দিয়ে সংলাপ আমরা করতে পারবো না। আপনি বলছেন দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার, আজকে এই আন্দোলন বেগম জিয়ার নয়, এই আন্দোলন বিএনপির নয়। ভোটের অধিকার বাংলাদেশের 15 কোটি মানুষ আছে কিনা, থাকবে কিনা, এই সমস্যাটা তো 15 কোটি মানুষের। আর আন্দোলন শিথিল হয়ে গেছে, হরতাল শিথিল হয়ে গেছে। দেখেন 500 মিটার দৌড় দিলাম, সবার আগে যে ফার্স্ট হলাম, 200 মিটার দৌড় দিলাম, দৌড়ে ফার্স্ট হলাম। এই আন্দোলন তো ম্যারাথন আন্দোলন, দম নিতে হবে, করতে হবে, থামতে হবে, সবকিছু ধীরে সুস্থে মানুষেরই দাবি। মানুষ যেভাবে এটা করবে সেভাবেই হবে, এখানে তো বিএনপির একার তো বিষয় না। ডক্টর মোহাম্মদ আজম খান অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন পাপিয়া পান। আপনি বলছেন যে 16 কোটি মানুষ যদি এই হরতালকে নাই মানে, তাহলে হরতাল নিয়ে আলোচনা কেন? আপনাকে দেখতে হবে যে হরতাল রাজনৈতিক অধিকার। হরতাল হচ্ছে না, না, হরতাল প্রতিটা দলের রাজনৈতিক অধিকার। আপনি যেই প্রশ্নটা করেছেন, আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন যে সত্যিকার অর্থে হরতাল এই পর্যন্ত আপনার সেই 52 ভাষা আন্দোলন থেকে যত আন্দোলন হয়েছে, আর এই এখন যে 2015 সালের যে আন্দোলনে এসে দাঁড়িয়েছে, এই অবস্থার মধ্যে আপনার হরতালের যে সংজ্ঞা, তার সাথে কোনো এইবারের হরতালের কোনো মিল আছে কিনা? 1 নম্বর, হরতাল ডেকেই আপনারা পেট্রোল বোমা মারা শুরু করে দিলেন। আমি এখন আপনার লাস্ট প্রসঙ্গে আসছি। আপনি একটা সঠিক কথা বলেছেন
যে এই আন্দোলন বেগম জিয়ার নয়, এই আন্দোলন বিএনপির নয়। বিএনপি নামে যে দলীয় একটা, কিন্তু সাধারণ বোঝাতে মানুষ। সাধারণ আমার মানুষের। কথা শেষ করতে দেই, হ্যাঁ এটা সঠিক। কারণ হলো এই আন্দোলন এখন আন্দোলনে নাই, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। অপব্যাখ্যা করলে তো হবে না ডাক্তার সন্ত্রাসী সাহেব। কর্মকাণ্ড। যদি আপনি পেট্রোল বোমা কি কোনো আন্দোলনের অংশ? হ্যাঁ, পেট্রোল বোমা কি আন্দোলনের অংশ? হ্যাঁ, আগে আপনার আন্দোলন যখন হয়েছে তখন দুই পক্ষ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে মারামারি হয়েছে। আপনারা এখন বেছে নিয়েছেন একদম মানে এদেশের নারী শিশু থেকে শুরু করে গর্ভবতী নারী পর্যন্ত দগ্ধ হয়ে মারা যাচ্ছে। আপনাদের এই আন্দোলনের সময় 123 জন যে পেট্রোল বোমে মারা গেছে এবং 800-র উপরে যে দগ্ধ হয়ে তারা যে জীবন যাপন করছে, আপনি দেখেন এই আপনার বেগম খালেদা জিয়া যে প্রেস ব্রিফিং দিয়েছেন, উনি অনেক হত্যাকাণ্ড অনেক কথা বলেছেন, কিন্তু এই 123 জন যে পেট্রোল বোমে মারা গিয়েছে এবং সাথে যে আরো প্রায় 1000 লোক দগ্ধ হয়ে আজ জীবনের সাথে যুদ্ধ করছে, এবং তারা যদি কখনো এই লোকগুলো যদি মানে মোটামুটি জীবন ফিরেও পায়, তারা মানে কোনোদিনই মানসিকভাবে তারা কখনো মানে সুস্থ থাকবে না। তো এই তাদের ব্যাপারে উনি একটিবারও ওনার এই 41 মিনিটের বক্তব্যে এটির কথা বলেছেন, পাশাপাশি পঙ্গু হসপিটালের দিকেও তাকাতে বলেছেন। না, আমি বলবো, আর আপনার এই কথা আমি মানবো। আপনি যদি একই পেট্রোল বোমা আর যেটা আপনি বলতেছেন ক্রস ফায়ার বা পঙ্গু হাসপাতালে একভাবে এক পাল্লায় মাপলে হবে না। হ্যাঁ, এক পাল্লায় মাপলে হবে না। এখন আপনি যেটা বলছেন যে এই পঙ্গু হাসপাতালে তাকাতে, কিন্তু উনি আগে দুঃখ প্রকাশ করবেন এই 123 জনের। উনি তো দায়িত্ব নিচ্ছেন না, দুঃখ প্রকাশ তো করবেন তাদের ব্যাপারে তো উনি কোনো দুঃখ প্রকাশই করলেন না। উনি বলেছেন সবার পাশে দাঁড়াবেন, সময় আসলে সুযোগ পেলে সবার পাশে দাঁড়াবেন। এই ক্রস ফায়ারের লোকজনের পাশে দাঁড়াবেন। এই 123 জন যে পেট্রোল বোমায় মারা গেছে তাদের ব্যাপারে উনি কোনো এখানে কোনো মন্তব্য করেন নাই, এবং এই 1000 লোকের ব্যাপারে করেন নাই। তার অর্থ তো একদম, এখন আমি বলি জিল্লুর ভাই, মানুষের এদেশের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ পৃথিবীর কোথাও নাই। চায়ের দোকানে বসে রাজনৈতিক আলোচনা এবং এই টক শো গুলো টিভিতে দেখা, হ্যাঁ, এই যে সময় নিয়ে তারা দেখে এবং আলোচনা করে। তো এখন আমি পাপি আপা যাই বলি, এদেশের জনগণ জানে কে পেট্রোল বোমা মারছে, এদেশের জনগণ জানে কে ক্রস ফায়ার করছে। আমরা ক্রস ফায়ারের কথা স্বীকার করছি না, আমরা বলছি যে পেট্রোল বোমা মারতে দেখছি, আমরা গুলি করছি পায়ের দিকে, সেটা 2-1টা হয়তো বুকে লেগে যাচ্ছে। আমরা পেট্রোল বোমা যারা মারতেছে তাদের দিকে গুলি করতেছি, আমরা কাউকে ধরে নিয়ে যে মারছি না, এটা আমরা বলছি, কিন্তু এটা জনগণ জানে আসল ঘটনা কি হচ্ছে। আচ্ছা, আমি এখন একটা জিনিস বলি, পাপি আপা যে বললেন যে টেনে হেসড়ে নামানোর কথা, এই টেনে হেসড়ে নামানোর কথা বেগম খালেদা জিয়া বিভিন্ন সভায় বলেছে, আলটিমেটাম দিয়েছে এবং পালানোর পথ পাবে না জননেত্রী শেখ হাসিনা, সেই কথাগুলো বলেছে। এগুলো নিয়ে আগে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আর অত বেশি 5 জানুয়ারির সভার কথা বলছি। 5 জানুয়ারির প্রসঙ্গে আমি পরে আসছি। আপনি 5 জানুয়ারি জনসভার কথা আছে, এটাই আসি আমি আগে। 5 জানুয়ারি জনসভার কথা বলেছেন। আপনাদেরকে যদি আপনারা রাজনৈতিক সচেতন হন এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হন, রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল হন, তাহলে আপনাকে দেখতে হবে এই 5 জানুয়ারি যেই জনসভা আওয়ামী লীগ আপনাদের বিএনপির চাইতে আরো কমপক্ষে 20 দিন আগে ডিক্লারেশন দিয়েছে। আমার কথাটা শুনে নেন। 5 জানুয়ারি এখন আপনারা একবার আমাদের দুঃখ পাওয়ার কথা, আমাদের দল ক্ষমতায় আছে, আমাদের দল 1 মাস আগে জনসভার জন্য ডিক্লারেশন দিয়ে জনসভা করতে পারলো না। হ্যাঁ, এখন এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি কোনো সুনির্দিষ্ট তথ্য পায় যে এই জনসভাগুলো করতে দিলে এই বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, তার প্রমাণ এই যে আপনি চিটাগাং এর ঘটনা। এটাও বাদ দেন, যখন নাকি এই 5ই মের হেফাজতের এই জনসভা করতে দেওয়া হয়েছিল, এদেশের মানে সচেতন জনগণ তখন বলেছিল সরকার তাহলে কি করে, কেন তাদেরকে জনসভা করতে দেওয়া হলো, এবং জনসভা করতে দেওয়ার পরে যে ভয়াবহ বিপর্যয় হয়েছিল, এবং সেখানে এই খালেদা জিয়া ডিক্লারেশন দিয়েছিল যে এরা বসে আছে, তাদেরকে রসদ দেওয়া হোক, কালকে সকালে আমাদের লোকজনও নেমে যাক। তো আমরা যে 5 জানুয়ারি ওনাদের যে এই জনসভার সাথে অন্য দুর্বিসংগতি ছিল না, তার কিভাবে আপনি বলতে পারেন? সেটা আমি একটা নমুনা দেখাই, যে আপনার একটা জনসভা করতে দেওয়া হয় না, একটা জনসভা করতে না দেওয়া। আপনার এরকম ঘটনা আছে যে একটা জনসভা তো দূরের কথা, জনসভার পারমিশন দিয়েছে আওয়ামী লীগকে, জনসভার পারমিশন দেওয়ার পর আগের দিন সন্ধ্যার সময় আপনার
ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি এইগুলোর মধ্যে এই ছড়াছড়ির মধ্যে যাচ্ছি না। আর আপনি যেটা বলেছেন অফিস ভাঙচুর, সেটা জননেত্রী শেখ হাসিনা অফিসের ভিতরে থাকা অবস্থায় পুলিশ আক্রমণ করেছে এবং সেই আক্রমণকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে সুস্থভাবে এখান থেকে ফিরিয়ে এনেছিল। এখন আপনি যেটা বলছেন ওনাকে ঘর থেকে বের হতে দেওয়ার, আমি বিনয়ের সাথে পাপিয়া আপাকে বলতে চাই, উনি 2 বার ঘর থেকে বেরিয়েছেন। উনি বের হয়ে রাজনীতি করতে হলে এবং আপনার যদি আন্দোলন করতে হয় তাহলে আমার আন্দোলনের ভূমিকা রাখতে হবে। তো উনি এর মাঝখানে একবার মানে সাংবাদিক সম্মেলন করেছে বের হওয়ার কথা বলে, তারপরে প্রেস ব্রিফিং করলো আরেকটা। এর মাধ্যমে উনি একবার তো বের হওয়ার চেষ্টা করেন নাই। আপনারা যে সংশয় করছেন যে তাকে একবার বের হলে তাকে ঢুকতে দেওয়া হবে না, তাহলে এটার মধ্যে তো একটা আমি দেখছি, মানে এই সন্দিহান একটা ব্যাপার দেখছি। ওনার ওইখানে কি আছে, ওনার ওই অফিসের মধ্যে কি আছে, একবার বের হলে ওইখান থেকে ঢুকতে না পারলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। সেটিও তো আপনারা আদালতের নির্দেশ সত্ত্বেও তল্লাশিও করছেন না, গ্রেপ্তারও করছেন না, সেটিও তো একটা রহস্যময়। সর্বোচ্চ গণতন্ত্রের স্বার্থে আমরা সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা বলছি যে এই যে বৈরী আচরণের কথা বলেছেন, যে আমরা এই 2008 সাল থেকে আপনাদের প্রতি বৈরী আচরণ, এইগুলো আমরা লম্বা অনেক বক্তব্য দিতে পারি পাপিয়াপা। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এর মধ্যে অনেক বড় বড় নেতা আছে যারা নিহত হয়েছে। এবং একটা পর্যায়ে যে 2004 সালে 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে হাওয়া ভবনের মাধ্যমে চক্রান্ত করে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন, কিন্তু সেখানেও তো 19 জন, আইবি রহমান সহ 19 জন মারা গিয়েছেন। কিন্তু এইরকম কর্মকাণ্ড আমরা করিনি। এবং আরেকটা কথা বলি ভাই, এখানে আমি একটা শেষ করে নেই, এটা বলি, ওনারা বলছেন আমরা বৈরী আচরণ করছি। আপনি যদি ক্যাটাগরি করে হিসাব করেন যে 90-র পর থেকে যে ক্ষমতায় থাকার যে ব্যাপারটা, অলমোস্ট বিএনপি এবং আওয়ামী লীগ সমান সমান সময়ে ক্ষমতায় আছে। এখন বিএনপি শুধু 1 বছর ক্ষমতা নেয়, বিএনপি 1 বছরের মধ্যে পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। অথচ এই আওয়ামী লীগ 21 বছর ক্ষমতায় ছিল না। 21 বছরের মধ্যে বঙ্গবন্ধুর ছবি একবার কোনো টিভিতে দেখানো হয় নাই, কোনো পত্রিকায় বের হতে দেয় নাই বিশেষ বিবৃতি। আমরা 21 বছর অপেক্ষা করার পরে ক্ষমতা এসেছি, আর বিএনপি 1 বছর ক্ষমতা সহ্য করতে পারছে। এই হিসাবে আমরা 21 বছর ছিলাম না। উনি জবাব দেবেন। আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, এটিও তো সত্য যে 2009-এ যখন মহাজোট সরকার শপথ নেয়, সেই শপথ অনুষ্ঠানে কিন্তু বিএনপি গিয়েছিল এবং তারা সহযোগিতা করবে বলে বেগম জিয়াও বক্তৃতায় বলেছেন। আমরা তো সত্যি কথা, এইটাই হলো আমাদের গণতন্ত্র। একটা নির্বাচন হবে, সবাই আবার 5 বছরের জন্য ক্ষমতা চালাবে, যদি ঠিক মতো না চালায় 5 বছর পরে জনগণ ম্যান্ডেট দিবে। হ্যাঁ, তো এখন আপনি পাপিয়া, আপনার যেমন আমি বলি, আপনাকে তো টকশোর যে হিসাবে আপনাকে মানে বিমান বিদ্বেষী গোলা হিসাবে কাউন্ট করা হয় টকশো। এইখানে আপনি মনে করেন টকশোতে এসে আপনি দেখেন আপনি টকশো করতে পারছেন, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন, আপনারা যে আমাদেরকে কোথাও কিছু করতে দিচ্ছে না, আপনারা প্রতিনিয়ত টকশো করছেন। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার এই বিমান বিদ্বেষী যে গোলা সেটা আপনি রাজপথে যে ছাড়েন, তাহলে কিন্তু আন্দোলন সফল হবে। এরকম ঘরে বসে কর্মসূচি দিয়ে পেট্রোল বোমা মারার মানে ব্যবস্থা করে দেওয়া, এইটা কিন্তু কোনো গণতন্ত্রের জন্য শুভ। আচ্ছা, এখন আমি অনেক কথা আপনি বলে ফেলেছেন। আপনাদের সাথে কথা বলতে গেলে সমস্যা হয় কি, আপনিও তরুণ আমিও তরুণ, আমিও ছাত্র রাজনীতি করছি, আপনার সম্পর্কে আমি জানি না করেছেন কি। এই যে আমাদের এই বুড়া মাংধাত্তা আমলের এই সমস্ত মানে ছাত্র রাজনীতি বলতে আপনার চাইতে আমি মনে করি যে আমার বয়সে আমি আরো বেশি, আমি 35 ইয়ার্স যাবতে আমি একবার 81 সাল আমার যখন হলো ক্লাস 9-এ আমি পড়ি, তখন থেকে আমি করছি। বয়সে আপনার চেয়ে আমি 9টাকে কাউন্ট করছি না, আমি রাজনৈতিক বয়স আবার করাটা আবার 25 বছরের। আচ্ছা, এখন ব্যাপার যেটা হচ্ছে যে আপনাদের এই সবারই ট্র্যাডিশনাল কথা, 21শে আগস্ট, রহমতুল্লাহ মাস্টার, মমতাজউদ্দিন, তারপরে কথাগুলো তো সত্যি, কিবরিয়া, অসত্য সবই সত্য, মানে আমাদের বললে ট্র্যাডিশনাল, না সবই সত্য। এসএম কিবরিয়ার মতো মানুষের প্রতি বিএনপির কি বৈরী আচরণ থাকবে যে তাকে হত্যা করতে হবে? আমাদের প্রথম প্রশ্ন। মমতাজউদ্দিন মাস্টারকে কে হত্যা করছে? আমার নিজের বাবার বাসার এলাকার, এবং মৃত্যুর 4 দিন আগে আমার বাবার বাসায় ভাত খেয়ে সে আসছে। তো কে তাকে হত্যা করেছে? ওই মমতাজ ভাইয়ের বউ, ওনাকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে। কিন্তু মামলাটা হলো কি পলিটিক্যাল। হত্যা করলো এক পক্ষ, মামলা করলো পলিটিক্যাল, এবং তার পরিবারের ভিতরে হত্যাকারী। তারপর আপনার রহমতুল্লাহ মাস্টার সাহেব যে মারা গেলেন,
খুব ভালো করে খোঁজ নিয়ে দেখেন। আহসানুল্লাহ 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 মাস্টার মাস্টার। এই জুট ব্যবসাকে কেন্দ্র করে মঞ্চে জনসভার ভিতরে হাতাহাতি করে ধাক্কাধাক্কি প্রত্যক্ষদর্শী, No, একবারে no, no. শুনেন পলিটিক্স এর ভিতরে সবকিছু চাপায় না। সেটা হলে তাহলে শুনেন, জুট ব্যবসা ওখানে নিয়ে মারামারি করে এসপি কে উইথড্র স্টেজে- করা হলো কেন, এবং ওই যে সাক্ষী ছিল তাকে মেরে ফেলা হলো কেন? সাক্ষীকে কে মেরে ফেললো? এই যে এখন আপনি বলবেন তখন যে তো- বিএনপি মেরে ফেলছে। হ্যাঁ, গভর্নমেন্ট এই যে বিএনপি মেরে ফেলছে। এখন আমাদের নামে বিভিন্ন না, না, কমপ্লেইন এখন সবকিছু আমরা আপনি ক্রস বলবেন। ফায়ার করছি, না, যে তখন সেটা সাক্ষীকে ঠিক মেরে আছে, ফেলছে। এখন আমাকে বলতে দেন। হ্যাঁ, জি। বিএনপির সময় 21 আগস্ট হয়েছে দায় বিএনপির, বিএনপির সময় এস এম কিবরিয়া মারা গেছে দায় বিএনপির, বিএনপির 10 আমলে ট্রাক অস্ত্র 10 টাকা কষ্ট দায় বিএনপির। তাহলে এখন আপনার উদিচির বোমা হামলার সেই দায় বিএনপি কেন নেবে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়? তারপর সিপিবির সম্মেলনে বোমা হামলা সেই দায় বিএনপি কেন নেবে? আসামি সব বিএনপির, তরিকুল ইসলাম থেকে শুরু করে সবাইকে কিন্তু সেখানে আসামি করা হয়েছে। আজকে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমরা হরতাল ডাকছি, আপনারা পেট্রোল বোমার টোটাল দায় আপনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। কিসের উপর ভিত্তি করে দায়টা দিচ্ছেন? স্পেসিফিক একটা তথ্য, একটা প্রমাণ আমাকে দিতে হবে। আপনি বলবেন যে রাস্তা থেকে যাদেরকে ধরে নিয়ে এসেছে তাদের 164 স্বীকারোক্তি আছে, স্বীকারোক্তিতে তারা বলেছে, ঠিক আছে। এখন এই স্বীকারোক্তি 111-এর সময় যখন ওবায়দুল কাদেরকে ধরলো, জলিল সাহেবকে ধরেছে, তারপরে আব্দুল আল মিন্টুকে ধরেছে, এখনো ইউটিউব খুললে তাদের 164 গুলা, তাদের হচ্ছে যে ওই রিমান্ডের যে রেকর্ডগুলো এখনো কিন্তু আমরা সেখানে সবকিছু দেখতে পাচ্ছি। এখন আপনি কোথায় একটা পেট্রোল বোমা হলো, বেগম খালেদা জিয়াকে আসামি করে ফেললেন। কোথায় একটা কিট ককটেল ফুটলো, আপনি ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করে ফেললেন। এখন ফখরুল ইসলাম আলমগীর যে সেটাতে জড়িত, তথ্য প্রমাণটা কি? এর আগে একটা মামলায় আমি কোর্টে ছিলাম, ফখরুল ইসলাম আলমগীরের জামিন দিচ্ছিল হাইকোর্ট, তখন অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে আমি ক্যাসেট দেব, ক্যাসেট শোনাবো, শোনানোর পরে আপনি জামিনটা দেন। 3 দিন সময় দিল অ্যাটর্নি জেনারেল সাহেবকে যে আপনি রেকর্ডিংটা নিয়ে আসেন। অ্যাটর্নি জেনারেল সাহেব রেকর্ডিং 3 দিন, 7 দিন, 21 দিনও পারেননি, তখন ওনাকে হচ্ছে জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট। এখন পেট্রোল বোমা আমরা যেহেতু হরতাল ডেকেছি, পেট্রোল বোমার দায় হয়ে গেল আমাদের, আপনারা আমাদের কাছে চাপাই দিচ্ছেন, কিন্তু কোনো তথ্য নাই, কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই। আমি যদি বলি পেট্রোল বোমা আপনারা মারছেন, এটা আপনি কি উত্তর দিবেন? কেন মারছেন? সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে ট্রিট করার জন্য, সংলাপে না যাওয়ার একটি পাকাপোক্ত স্থায়ী বন্দোবস্ত করার জন্য, এবং ভোটারবিহীন 5 জানুয়ারির নির্বাচনকে বৈধ করার জন্য, ক্ষমতা আঁকড়ে ধরে থাকার জন্য সুপরিকল্পিতভাবে চমৎকারভাবে পেট্রোল বোমা মেরে বিএনপিকে দোষারোপ করে সংলাপ থেকে দূরে চলে যাচ্ছেন, আর ভোটারবিহীন নির্বাচনকে পাকাপোক্ত করছেন। আর বক্তব্য বিবৃতির কথা যদি আপনি বলেন, 5 তারিখে বক্তব্য দিয়েছে 16টি পয়েন্টে ছাত্রলীগ আওয়ামী লীগ জনসভা করবে। 5 জানুয়ারির যে জনসভা, ওনাদের বেশ কয়েকজন মন্ত্রী বলেছে 16টি পয়েন্টে জনসভা করবে আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ পাহারাদার হিসেবে 16 পয়েন্টে রেডি থাকবে। কিসের জন্য রেডি থাকবে? বিএনপিকে তোমরা জনসভা করতেই তো দিচ্ছ না, তাহলে পুলিশও রেডি, ছাত্রলীগও রেডি, যুবলীগও রেডি, স্বেচ্ছাসেবক লীগও রেডি। এগুলো কি সন্ত্রাসী অ্যাক্টিভিটি না? মন্ত্রী রাঙা সাহেব বলে যে যেই এলাকাতে পেট্রোল বোমা ফুটবে জোট নেতাদের বাড়িতে আগুন দিয়ে দাও। একটা মন্ত্রী, এটা দায়িত্বশীলতার বক্তব্য হলো ভাই? অর্থমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলছে স্টুপিড। তো বেগম খালেদা জিয়া সারা বছর বক্তব্য বিবৃতি বিশ্লেষণ করে দেখেন কয়টা বক্তব্য দেয় আর কয়টা অশালীন, কয়টা আপনাদের গায়ে মাখার মতো। আর আপনারা বেগম খালেদা জিয়া জন্ম বৃত্তান্ত, শাড়ি, কাপড় চোপড়, রং, চুল থেকে, ভুরু থেকে, লিপস্টিক থেকে, গায়ের রং থেকে, এভরিথিং আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত, পার্লামেন্ট থেকে শুরু করে বাহিরে একই রকম বক্তব্য আপনারা প্রত্যেকে দিচ্ছেন। পার্লামেন্টে যে আমরা নেই বর্তমানে, আমরা বিরোধী দলও নই, কিন্তু বক্তব্য কিন্তু বিএনপিকে কেন্দ্র করে হচ্ছে। বিএনপিকে লক্ষ্য করে দেখেন পার্লামেন্টে প্রতিদিন বেগম খালেদা জিয়ার মা মাসি আমাদের গোষ্ঠী উদ্ধার করে বক্তব্য দিচ্ছেন। এখন আপনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপ করতে চান বলছেন, তো আপনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে তার সাথে সংলাপ করবেন। বিএনপির ভোট, আওয়ামী লীগের ভোট বাংলাদেশের সর্বাধিক ভোট। আওয়ামী লীগ বিএনপির সাথে সংলাপ না হয়, জাতীয় পার্টির সাথে যদি সংলাপ হয়, জাসদের ইনুর সাথে যদি সংলাপ হয়, রাশেদ খান মেননের কমিউনিস্ট পার্টি যদি সংলাপ হয়, এই সংলাপ কি কার্যকর হবে? কার্যকর তো হবে না। আপনারা নিজেই বললেন কয়েকদিন আগে যে 20 দলের সাথে জামাত আর বিএনপি ছাড়া তেমন কোনো সংগঠন নেই। তা আওয়ামী লীগের 14 দলের সাথে যারা আছে তার ভিতরে কেউ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ছাড়া জাসদ ইনু টিনু যেগুলো আছে, এনারা জীবনে কোথাও কোনোদিন কোনো নির্বাচনে জিতেছেন? কোনো রেজাল্ট আছে? নাই। এখন স্বাভাবিক কারণে যতগুলি কথা আপনি আমাদেরকে দোষারোপ করলেন যে আপনারা আমাদেরকে মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন, দিয়ে নির্বাচনে আনতে চেয়েছিলেন। আমরা মন্ত্রণালয় কিচ্ছু চাই না। আমরা স্রেফ চাই একটি নিরপেক্ষ নির্বাচন করতে হবে, সকল দল অংশগ্রহণ করতে হবে এবং বিতর্কবিহীন নির্বাচন করে যে ক্ষমতায় আসবে সেই হচ্ছে ক্ষমতাতে যাবে। এটা হচ্ছে আমাদের বাস্তব এবং এখন পর্যন্ত আমাদের বিষয়। আপনি বললেন বেগম খালেদা জিয়া পেট্রোল বোমাকে সহনশীলতা দেখায়নি। বেগম খালেদা জিয়া শুধু না, সালাউদ্দিন সমবেদনা দেখায়নি, সহনশীলতা একই বিষয়। শুধু বেগম খালেদা জিয়া না, সালাউদ্দিন সাহেবের প্রত্যেকটা স্টেটমেন্ট যদি আপনি এখনো অনলাইনে পাবেন, প্রত্যেকটা
একটাতে পেট্রোল বোমা সম্পর্কে লেখা আছে। হ্যাঁ, আমরা যেটা করেছি পেট্রোল বোমা সম্পর্কেও সহনশীলতা দগ্ধদের প্রতিও দেখেছি, ক্রস ফায়ারের প্রতিও দেখেছি, আবার লাশগুলো যেখানে পতিত অবস্থা পাওয়া গেছে মর্গে সেগুলো সম্পর্কেও দেখেছি। কিন্তু আপনারা শুধুমাত্র বার্ন ইউনিটটাকে একটা স্পেশালি ক্ষেত্র হিসেবে নিয়ে নিয়েছেন, একটা সিডি হাতে দিয়ে কেরি সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন আপনাদের ফরেন মিনিস্টারকে, যেই ফরেন মিনিস্টারের সেন্টারে 105টা সেন্টারে ভোটই হয়নি, উনি যে বাংলাদেশে ইজ্জত থাকলো না বেইজ্জত হলো সেটা বড় কথা না, বিএনপিকে জঙ্গিবাদের মদতদাতা বলে উল্লেখ করে যদি বাজেয়াপ্ত করা যায়। জামাতের প্রসঙ্গ, জামাতের সাথে আমাদের সম্পর্ক তো বৈধ সম্পর্ক, ইলিগাল সম্পর্ক না। কারণ আপনার রাষ্ট্রের আইন দ্বারা জামাতের রাজনীতি এখন আপনারা নিষিদ্ধ করেননি। যদি নিষিদ্ধ না করে থাকেন তাহলে আমার সাথে নির্বাচনে জোট বাঁধতে অসুবিধাটা কি? আজকে আপনি জামাতের সাথে নিষিদ্ধ করে দেন জামাতের রাজনীতি, পার্লামেন্টে আইন পাশ করে, তারপরে যদি আমি সম্পর্ক রাখি তখন আপনি আমাকে বলেন যে আমি ইললিগাল রিলেশনশিপ রাখতেছি রাষ্ট্রের আইন দ্বারা যেখানে তাদেরকে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তো আপনি তো নিষিদ্ধ করেননি, অর্থাৎ রাজনৈতিক জোট আমার থাকতেই পারে। আর যে কোনো লাশ নিয়ে একটা সার্বজনীন আচরণ থাকতে হবে। আমি বেছে বেছে কাঁদবো, বেছে বেছে দুঃখ প্রকাশ করব, বেছে বেছে বলবো, এটা হয় না। মরার কোনো জাত নাই, লাশের তেমন কোনো ধর্ম নাই। ক্রস ফায়ারেও যে মরে গেছে সেও লাশ, মায়ের বুক খালি হয়েছে। আপনার গুলিবিদ্ধ অবস্থায় পতিত লাশ যেটা পাওয়া যায় সেটাও লাশ, মর্গে পরিচয়বিহীন যেটা পাওয়া যাচ্ছে সেটাও লাশ, পেট্রোল বোমায় দগ্ধ মানুষ যে কাতরাচ্ছে লাশ হচ্ছে সেটাও কিন্তু লাশ, সেটাও কষ্ট পাচ্ছে। এই জন্য সবগুলোকে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব, সবগুলোকে যখন আপনি দেখবেন সবগুলোকে একসাথে দেখে সমবেদনা জ্ঞাপন করবেন, সেটা হচ্ছে সার্বজনীন, ক্ষেত্র বিশেষে নয়। একটি প্রশ্ন, আপনি বলছেন যে বিতর্কবিহীন নির্বাচন করতে হবে। এখন কেউ যদি জোর করে বিতর্ক তৈরি করে, সেটি বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, সেটি আপনি কিভাবে, সেটি আপনি আমলে কেউ নেয় না। যেমন ধরেন আপনার 91 সালের নির্বাচন সব ঠিকঠাক করে তারপর সূক্ষ্ম কারচুপি হয়েছে, বলছে বলার কাম বলছে, মিটে গেছে। এটা নিয়ে কিন্তু ব্যাপক হারে কোনো আলাপ আলোচনা কেউ কোনো কিন্তু করেনি, ঠিক আছে? সামান্য অভিযোগকে ভালো বললো করলো এটা নিয়ে কোনো ব্যাপার না। আমরা ধরেন যে 2008-এ 35টা সিট পেয়েছি, আমরা বলেছি তথ্য আকারে যে অমুক সেন্টারে 96 তো আপনারা বলেছেন 100%-এর উপরে ভোট কাস্ট হয়েছে, মরা মানুষও ভোট দিচ্ছে, বিদেশে থাকার লোকও ভোট দিচ্ছে। আমার চাঁপাইনবাবগঞ্জের একটা সেন্টারে ব্যালট পেপার পুড়ে গেছে ভোট ছাপ্পাসিল মারতে মারতে 2008-এর নির্বাচনে। ভাই, এগুলো তথ্য ভিত্তিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে দলীয় ফোরামে আমরা উপস্থাপন করেছি। কিন্তু এখনই চলে যাও তোমাকে মানি না, এরকম কোনো পরিবেশের আওয়ামী লীগও বিএনপির বেলায় বলেনি, বিএনপিও কিন্তু আওয়ামী লীগ সেরকম কিছু বলে। বোঝা গেছে। আসবো আপনার কাছে, ডক্টর আজম খান। অনেকগুলো কথাই বললেন। যাই হোক, আমি অত বড় রাজনীতিবিদ না, একজন রাজনৈতিক কর্মী। আপনাকে অনেক দূর উদাহরণে যাচ্ছি না, আমার নিজেকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। 2006 সালে 28 অক্টোবর যখন বিএনপি ক্ষমতাতে যায়, সেই দিন আমি কি এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে শাহবাগে ডাক্তারদের পিটানো হয়েছিল পুলিশ দ্বারা, এবং সেই পিটানোর মেইন টার্গেট ছিলাম আমি। আমার পা ভেঙে যায়, পা ভেঙে যাওয়ার পরে আমি ছিলেন, তখন আপনি কি ছিলেন, কোন দায়িত্বে? আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদ ডেন্টাল ইউনিটের সভাপতি, এখনো আছি, আগেও ছিলাম সচিবের। তো ওইখানে আমাকে পুলিশে মানে ভয়ানক অত্যাচার করে যখন হসপিটালে পাঠায় এবং পা ভেঙে যায়, আমি ট্রমা সেন্টারে ভর্তি। পরের দিন সকালে আমার নামে 6টা মামলা। হ্যাঁ, এবং কি সব মামলা সেগুলো আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, এবং এই পা ভাঙা নিয়ে আমাকে ক্র্যাশ দিয়ে, এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, ক্র্যাশ দিয়ে আমি জামিন নিতে গিয়েছি পরের সপ্তাহে, এবং যখন জামিন নিয়ে ফেরত এসেছি তখন আমি পল্টনের জনসভায়, যখন আমি ক্র্যাশ পা ভাঙা নিয়ে ওখানে গিয়েছি, সবাই হাততালি দিয়ে আমাকে উঠিয়ে দিয়েছে, আমি বক্তব্য রেখেছি। হ্যাঁ, এর আন্দোলন আপনারা দেখেন, আপনারা অত্যাচারের ব্যাপার বলেন। হ্যাঁ, আমি রাজনৈতিক আন্দোলনে রাজনৈতিকভাবে অত্যাচারিত হবে, হ্যাঁ, সেটা মানে এই চিরাচরিতভাবে চলে আসতেছে আমাদের দেশের রাজনীতি। আমাদের এখান থেকে উত্তরণ দরকার। তো এখন আপনি দেখেন, এই যে এই জনতার মঞ্চ নিয়ে অনেক কথা বলেন, একদিন এরকম ঘটনা ঘটেছে, এই জনতার মঞ্চ 6 বার ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদেরকে পুলিশ পিটিয়ে মানে বিতাড়িত করে দিয়েছে। আবার আমরা 6 বার আমরা মঞ্চ আবার তৈরি করেছি, আবার কিছুক্ষণ পরে যে দলবল নিয়ে যে আবার মঞ্চ ভেঙেছে, আবার করেছে, আবার ভেঙে দিয়েছে। তো এখন আন্দোলন করতে হবে রাজপথে। এখন ঘরে বসে মানে এই যে পর্দার অন্তরালে থেকে খালি মানে বিবৃতি দিয়ে এই হরতাল ঘোষণা করা হবে, তাহলে তো এখন তো বেগম খালেদা জিয়ার অফিস থেকেই তো সেটা বিবৃতি দিতে পারে, গোপন স্থান থেকে দেওয়া দরকার নাই তো, তার তো অফিসে উনি আছেন। যাই হোক, আপনি আরেকটা বলেছেন উদিচি এবং এদের সময় যে সিপিবির, হ্যাঁ, আমি বলতেছি না, এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা অলরেডি চার্জশিটও হয়ে গেছে নারায়ণগঞ্জে। হ্যাঁ, যাই হোক, ওটা এই যে ঘটনা আমি যেটা বলতেছিলাম
যে এই ঘটনাগুলোর সাথে আপনি দেখেন, আপনি এখন যেহেতু আপনি বলে ফেলেছেন যে জামাতের সাথে আপনাদের তারা যেহেতু বৈধভাবে আপনার সম্পর্ক আছে, সত্য কিনা ভাই? এখানে জামাতের কর্মকাণ্ড যেই দল নির্বাচনী সম্পর্ক, আমি আমার এটা আপনারা বলেন, এটা হলো আপনাদের একটা উনি বলছেন মানে যে system। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে যেহেতু এটি বৈধ নিষিদ্ধ করে সংগঠন, দেন না আপনারা, এটাকে নিয়ে জন অবৈধ কেরি না। পর্যন্ত সিডি না দিয়ে এটাকে নিষিদ্ধ এই করেন যে আপনাদের যে এই মায়া কান্না, না, নিষিদ্ধটা করছেন এই না মায়া কেন? কান্নাটা বন্ধ করেন দয়া করে। আমি বলতেছি, আমি নিষিদ্ধ কেন করব, করছেন না কেন? আমার কথা আমার শুনেন, হ্যাঁ। আমি নিষিদ্ধ করব, এর আইনি প্রক্রিয়া আছে দেখে আমরা নিষিদ্ধ করছি না, কেন? আমরা আইনের প্রতি আইনি শ্রদ্ধাশীল। প্রক্রিয়া আপনারা এত কিছু করে ফেললেন আর এটা হ্যাঁ, করতে পারবেন না না, কেন? না, আইনের প্রতি শ্রদ্ধাশীল। বঙ্গবন্ধুর হত্যা মানে due আমরা process আপনারা করতে ঝুলিয়ে চাইছেন রেখেছিলেন, ওনারা। এবং আপনারা এই একই ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন যে আমরা এটা ঝুলিয়ে রেখে মূলা দেখেই সারা জীবন এটা কাটিয়ে দেবো, আমরা এটা বিচার করবো না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেটা বিচার করেছে এবং কার্যকরও করেছে, বাকিগুলো হবে। এবং যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে আপনারা একই কথা বলতেন যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করবো না, এটা ঝুলিয়ে রেখে না, আমরা আমরা করবো ভোটে স্বচ্ছতার ভিত্তিতে। আবার হ্যাঁ, স্বচ্ছতার স্বচ্ছতার ভিত্তিতে ভিত্তিতে। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ এটা আর আপনি কথা বলছেন, হয় না। আপনি আমি না, বলছেন। আমি না, আপনি দয়া করে আপনি আমি পুরাণ ইস্যু তুলতে চাচ্ছি না, আচ্ছা ঠিক আছে, আপনি উকিল মানুষ, আমি ল পয়েন্টে আপনাকে দেখাতে আচ্ছা পারবো। আমি ল অসত্য পয়েন্ট, কথা আমি দেখাচ্ছি। দয়া করে বলছি যে পৃথিবীর ইতিহাসে যুদ্ধ অপরাধীদের বিচার এর চাইতে কি এর 10% স্বচ্ছতার সাথেও কোথাও বিচার হয় নাই। হ্যাঁ, কোথাও লয়ারই নিয়োগ আপনি করতে বললেন পারেন। আমাকে ধর্ষণ যাই হোক, করা আমরা- হয়েছে। ঠিক আমরা আছে, ওই- ঠিক ওই আছে। বিতর্কের আচ্ছা, মধ্যে ওইটা লম্বা যাচ্ছি বিতর্ক না যাই, যাচ্ছি আমরা না। ওই বিতর্কে না হ্যাঁ। যাই, কারণ এটি এখন অনেকবার হয়ে এখনকার গেছে বাস্তবতার ওই অর্থে এবং issue আমি না, কেউ কি করলো। আপনাকে কিন্তু বলেছি, আপনি যে পেট্রোল বোমার কথা বলছেন যে আমরা মারছি, হ্যাঁ, আপনি বলছেন একটা প্রমাণ, আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে। আপনাকে ওই প্রমাণ একটা- আমার কাছেও আছে না, ভাই, না, ছাত্রলীগ যুবলীগ ধরা না, না, পড়ছে। হ্যাঁ, আমি ওই ওগুলো তো করতে আপনি চাচ্ছি বলছেন না। একটা প্রমাণ দেখাইতে, আমি আমার একটা কাছে প্রমাণ ওটাও দেখাই, আছে। একদম পেট্রোল বোমা মারতেছে, হ্যাঁ, আরো আছে অনেক। আমার হ্যাঁ। কাছেও আছে। তাহলে ছাত্রলীগ- আমি আজকে চাই না এই না, আমার কাছে প্রমাণগুলো ওটা আছে, দেখাইতে, যে ছাত্রলীগ আমি শুধু যুবলীগ ধরা চেয়েছিলাম, পড়ছে, স্বেচ্ছাসেবক এবং লীগ ওই যে ধরা আপনি পড়ছে, আরেকটা কথা আওয়ামী লীগ বলেছেন, ধরা পড়ছে পেট্রোল বোমা হ্যাঁ, সহ। এটা এখন আপনার 95% কে ধরা পড়ছে আর 5% নিয়ে আপনি মাথা খারাপ হয়ে গেছে, না, না, না। তাহলে তো 95% হবে না। শুনুন হ্যাঁ, ভাই। 5% আর 95% এই পর্যন্ত ধরা পড়েছে, আচ্ছা, আপনি যে কাউন্ট ধরা করে পড়েছে দেখেন। আপনি তাকে মামলা দেন না, হ্যাঁ। আপনি আমাকে দিচ্ছেন কেন? ও আচ্ছা, আমি আমি তার সাথে জড়িত বলেছে এটাকে। আচ্ছা, আচ্ছা। ওকে কে পাঠিয়েছে? আপনি পাঠিয়েছেন, আমি পাঠিয়েছি, আইডেন্টিফাই করবেন আচ্ছা, কিভাবে? আচ্ছা, আপনি আপনার ঘরের গৃহকর্ত্রী, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ঘরের গৃহকর্ত্রী, হ্যাঁ। আপনার দারোয়ানকে আপনার ভাই এসে মেরে ফেলেছে। আপনি তো আমাকে আমার কথা বলছেন শুনে যে নেন, আমি আপনি স্বীকার তো করব। হ্যাঁ, না, আমার কথাটা বলেন, আপনার ভাই এসে মেরে ফেলেছে, তো আপনার নামে মামলা হবে না, আপনার শুধু ভাইয়ের নামে মামলা হবে, এটা কি আপনার আইনে বলে? গৃহকর্তা এখন তো আপনি। আমি একা বলছি, হুকুমের আসামি করে মামলা করা হয়েছে, কেউ বলেনি যে ওই মির্জা ফখরুল ইসলাম সাহেব মানে বোমা মেরেছে, হুকুমের আসামি করে মামলা করা না, হয়েছে। হুকুমের আসামিটা তো কেন এখন হবে? আপনি কেন হবে? আপনি এইটা মির্জা নিয়ে ফখরুল ইসলাম লম্বা আলমগীর হুকুম দিছে কি আমি দিছি কি আপনি দিচ্ছেন? কি হ্যাঁ। তথ্য প্রমাণ আছে সরকারের কাছে? এটা তো মিডিয়াতে ওনারা বলেন আগের দিন গাড়ি চলবে না, হ্যাঁ, মানে হরতালে কিচ্ছু তো তাই, হরতালে গাড়ি করবে চলবে না, না, আর অসুবিধা গাড়ি চলবে না। আর তার আগের দিন রাত্রেবেলা পেট্রোল বোমা কর্মসূচি দিয়ে মানে ভীতি সৃষ্টি করা, না, এই হরতালটা কি? রাজনীতি। হরতাল তো গাড়ি চলবে না বলতে হবে, আচ্ছা, গাড়ি হ্যাঁ, না চলার চলবে না, জন্য হ্যাঁ, হরতাল। কিন্তু মেরে দিচ্ছে, এটা হুকুমের আসামি করা হয়েছে। আমি কিন্তু আপনাকে বলেছি যে পেট্রোল বোমা কে মারছে এবং ক্রস ফায়ার কে করছে, পেট্রোল বোমা মানে কি সরকার কারণে, মারছে, প্লিজ আমাকে cross বলতে দেন, fire- আমাকে আচ্ছা, উনি আমাকে শেষ বলতে দেন। করুন, তারপর। এটা এদেশের জনগণ সবই বুঝতে পারে, পেট্রোল বোমা কে মারছে, হ্যাঁ, কারা এটা করছে, এটা জনগণ না, আপনি জনগণও প্রেসারে দেন না, ঠিক হ্যাঁ, আছে। জনগণই সিদ্ধান্ত নেবে এবং জনগণ সিদ্ধান্ত নিয়েছে দেখে আজকে আপনাদের এই হরতাল। আপনি প্রথম আলোর আপনাদের একটা আমি কথা বলি, প্রথম আলো এক সময় তো আওয়ামী লীগরে কিভাবে একটা ইয়েলো জার্নালিজম করে কিভাবে হটাবে, হ্যাঁ, এটা অনেক চেষ্টা করেছে। সেই প্রথম আলোর প্রতিবেদনে এসেছে যে হরতালের এবং অবরোধের কি ভয়াবহ খারাপ পরিণতি হয়েছে, মানুষ কোনো কিছুই মানছে না। পাপি আপা, আপনি হয়তো ঢাকার বাইরে যান না, আমার বিভিন্ন কারণে ঢাকার বাইরে যেতে হয়। আপনারা হয়তো এই টকশোতে অনেকে বলছে যে হরতালে এবং অবরোধে ঢাকার বাইরেও কিছু ইফেক্ট, আমি তা অস্বীকার করছি, কারণ মানুষের মধ্যে যে আতঙ্কটা আছে এটার জন্য তো সব কিছুই বাধাগ্রস্ত হবে। তো এখন কিন্তু বাইরে কোথাও, হ্যাঁ, কোথাও আপনার এই হরতাল পালন করছে না, কারণ এদেশের মানুষ, আমি যদি আপনি বাট একটু আপনার একটা জিনিস আমি অর্থমন্ত্রী বলেছেন যে দেখাতে চাই। ঢাকার দিকে তাকালে বোঝা যাবে না, আমি ঢাকার বাইরে একটা জিনিস, তাকাতে হবে। জিলুর ভাই, আমি অর্থমন্ত্রী একটা নিজে জিনিস বলেছেন। টিভিতে দেখাতে চাই, একটু মানে ভিন্ন ধর্মী, এটা রাজনৈতিক না, এটা যদি একটু দেখেন যে এইখানে এই বাড়ির মানে বাপ এবং ওয়াইফ এবং মেয়ে হাল ধরছে এবং হালের এটা চাষ করতেছে। এইটা হলো বাঙালি জাতি। বাঙালি জাতিকে
দাবিয়ে রাখা যায় না। এই যে বলছি এই ভোটটা দিয়ে উন্নয়নের দেন জন্য ভাই। উন্নয়নের ভোটটা জন্য দিয়ে দেন। এই পেট্রোল যদি বোমা বাঙালির ভোট অবস্থা দিবেন হয়, না, আপনি হয় নাকি? দেখবেন, আপনি বলতেছেন যে আমরা কি জানি দমন করছি, এই বাঙালি জাতি আইয়ুব খানের মার্শাল্লাহকে উপেক্ষা করেছে। আইয়ুব খান যখন এই পুরান এয়ারপোর্টে নেমেছে, তার প্রেসিডেন্ট কার্যালয়ে গিয়েছে, সারা রাস্তায় এই বাঙালি জাতি জুতা উঁচা করে দেখিয়েছে। হ্যাঁ, 69-এ গণ অভ্যুত্থান দেখেছেন আপনি, আরো এই যে রাজনৈতিক আমাদের যে বলতেছে আন্দোলনের যে বিভিন্ন ধারাবাহিকতা, এখন আপনারা ভিন্ন মাত্রা নিয়ে এসেছেন। মানে রাজনীতি আন্দোলন মানে আপনারা পেট্রোল বোমা মারবেন, হ্যাঁ বোমা মারবেন মানুষ, নিরীহ মানুষকে। ভাই আপনি আমি রাজনৈতিক কর্মী, আমার উপরে পেট্রোল বোমা মারবেন। হ্যাঁ, সেটা প্লিজ আপনি এটা শেষ করে নেই। আচ্ছা, আর একটা কথা বলেছেন বিদেশিদের ব্যাপার, আপনারা হয়তো বিদেশিদের উপর নির্ভরশীল। একটা প্রসঙ্গ এনেছেন আপনি, বিদেশি যে ওই সিডি দেওয়ার ব্যাপার। এটা হলো যে যেহেতু আপনারা এই বিদেশিদের উপর নির্ভর করে যে আন্দোলনের ডাক দিয়েছেন, আপনি দেখেন এটা যদি গণতন্ত্রের জন্য আন্দোলন হয়, আপনারা কোনো গণতন্ত্র প্রক্রিয়া আন্দোলনের ডাক দিয়েছেন? সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, মানে জোর করে চাপিয়ে দিল এরপরের কর্মসূচি কি, হ্যাঁ বারবার বলার পরে আন্দোলন চলবে, অবরোধ চলবে বলে বেগম খালেদা জিয়া উনি যেই অজুহাত দেখে হরতাল উড্ড করেন নাই, যেটা হলো যে যখন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে টেলিফোনে বলেছে আসেন আমরা আলোচনা করি, উনি বলেছেন আমার হরতাল চলতেছে, আমি এই টাইমের মধ্যে আমার 20 দলীয় জোটের সাথে আলোচনা করতে পারবো না, বিধায় আমি হরতাল উড্ড করতে পারবো না। তো উনি কি গণতান্ত্রিক ওয়েতে এই 71 দিনের 72 দিনের হরতাল অবরোধ দিলেন? কার সাথে উনি আলোচনা করেন? ঠিক আছে ভাই, এখন আমি একটু বলি। আচ্ছা, আপনি যেটা বলেছেন জনতার মঞ্চ বানিয়েছে 6 বার ভেঙেছে একদিনে না, বানাতে তো দিয়েছে পুলিশ, হ্যাঁ বানাতে তো দিয়েছিল জনতার মঞ্চ, 6 বারই বানাতে দিয়েছে এবং আপনারা রাস্তায় থেকেছেন, বের হতে দিয়েছে। এখন তো আমাদেরকে আপনারা বের হতে দিচ্ছেন না, আমাদেরকে বের হতে দিচ্ছেন না, মঞ্চ বানাতে বের না হলে আপনি টিভিতে কিভাবে এইভাবে কথা বলছেন? না, আমাকে বের হতে দিচ্ছেন না, আমাকে মঞ্চ বানাতে দিচ্ছেন না, বেরোনোর চেষ্টা করছেন না, জনসভা করতেও দেননি, আপনারা বেরোনোর চেষ্টা করছেন না। ডিসেম্বর বেগম খালেদা জিয়া আপনারা নিজেরা অন্তরালে থেকে রাজনীতি করছেন। আমাকে বলতে 29 ডিসেম্বর বেগম খালেদা জিয়া বের হওয়ার জন্য চরম আকুতি, আটকে রেখেছিলেন তালা। এখন বেগম খালেদা জিয়া তো টপকে বেরোবে না। 5ই জানুয়ারি আমি নিজে উপস্থিত ছিলাম, মরিচের গুঁড়া মারছেন কি কষ্ট ডাক্তার মানুষ তো জানেনি, মরিচের গুঁড়া কত খারাপ, পরে উত্তর দেন, আমারটাকে শুনে নেন আপনি, আমি আপনার সময় চুপচাপই বসছিলাম। আচ্ছা, তো মঞ্চ বানাতে দেওয়া হয়েছিল, জড়ো হয়েছেন, পুলিশের সাথে মারামারি করে আন্দোলন চালিয়েছেন। এখন তো পুলিশ গুলি করে ফেলে দিচ্ছে, যেদিন প্রোগ্রাম দিচ্ছে তার আগের দিন 144 ধারা দিয়ে দিচ্ছে। এবং আপনারা করতেছেন কি, সমস্ত সারা বাংলাদেশে বাস ট্রাক বন্ধ করে দিচ্ছেন, লেন্স মানে স্টিমার থেকে ট্রেন থেকে সবকিছু বন্ধ করে, হোটেল থেকে শুরু করে ভাড়া বাড়ি দেওয়া বন্ধ, মেস ছাত্রাবাস তল্লাশি চালাচ্ছেন কোনোভাবেই। প্রথম থেকে 2008 থেকে দেখেন জিল্লুর ভাই, আপনি সাংবাদিক মানুষ, একই রকম অ্যাডামেন্ট অ্যাটিটিউড, যে ঢাকাতে বিএনপিকে জনসভা তারা করতে দেবে না, কোনো জনসভা শান্তিপূর্ণভাবে করতেও দেয়নি। হয় তারা অবরোধ দেখেছে, অবরোধ তৈরি করেছে, তারপর আমরা জনসভা কিন্তু শান্তিপূর্ণভাবে করেছি। আচ্ছা, এখন জনতার মঞ্চ আপনারা বানিয়েছেন, ভেঙেছেন, গুঁড়া করেছেন, আবার করেছেন, সবই করেছেন, করতে দেওয়া হয়েছে, এখন আমাদেরকে কিছুই করতে দিচ্ছেন না। তারপর আপনি যেটা বললেন যে প্রথম আলো বাংলাদেশের ডেইলি স্টার কিছু পত্রিকা আছে যারা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা যে কোনো দল যখন ক্ষমতায় থাকে কিছু কিছু নিরপেক্ষ তথ্য তারা ছাপে। আমি যখন ক্ষমতা থাকি আমাকে যখন দুর্নীতিবাজ বলে তখন আমি ক্ষিপ্ত হই, আপনি যখন ক্ষমতা থাকেন তখন আপনাকে দুর্নীতিবাজ বলে আপনি ক্ষিপ্ত হন। কিন্তু প্রথম আমরা ডেইলি স্টারের চেহারা ছবি কিন্তু পরিবর্তনটা হয়নি, ওই অনুসন্ধানী রিপোর্ট যেটা সেটা তারা করেই, এতে কেউ কখনো পক্ষে থাকি কেউ কখনো বিপক্ষে থাকি, এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই। আর তারপর আপনি বলেন যে বাঙালি জাতির ইতিহাস আছে, এটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, 81 সাল থেকে শুরু করে 90-এর গণঅভ্যুত্থান পর্যন্ত আন্দোলনও হয়েছে এরশাদ সরকারের বিরুদ্ধে, 82 থেকে 90 পর্যন্ত। এই জন্য আপনাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আবার আপনারা যখন তত্ত্বাবধায়ক দাবি করেছেন, করে পদত্যাগ করেছেন, আপনাদের সিটগুলোতে উপনির্বাচন করে আমরা বিল পাশ করে একদিনও ক্ষমতা ধরে রাখার চেষ্টাও করেনি, বেগম খালেদা জিয়া পদত্যাগ করে পল্টনে এসে জনসভা করে নির্বাচন ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তারপরে এখন আপনাকে সেই জিনিসটা আমি স্মরণ করতে চাই যে ভোট শুধু বেগম খালেদা জিয়ার ভোট না, আমার ভোট না, ফখরুল ইসলাম আলমগীরের ভোট না, এগুলো বাংলাদেশের জনগণের ভোট। জনগণ সাথে আছে, জনগণ হরতাল মারছে না, জনগণ অবরোধ মারছে না, এত ভোটটা দিয়ে দেন না, একটা নির্বাচন দিয়ে দেন, দিয়ে দেখেন নিজের অবস্থাটা কোথায়। ঢাকা বারে নির্বাচন হয়েছে, দেখেন বিপুলভাবে জিতেছি, আপনাদের নেত্রী প্যানেল করে দিচ্ছে সুপ্রিম কোর্টে, সেখানে দেখেন বিপুলভাবে আমরা জিতেছি। গোটা বাংলাদেশে যেখানে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচন গত নির্বাচন শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না বিধায় আমরা যাইনি, হাইপোথেটিক্যাল কথা আমরা যাইনি। আপনারা ঠিক যেভাবে 96 নির্বাচনে আসেননি, বেগম খালেদা জিয়া ভাই শেষ করিনি, আমি শেষ করিনি,
আমি আসছি আপনার ঝগড়া তর্কাতর্কি হয়ে যায়। আপনি হ্যাঁ, ঠিক ডাক্তার আছে। মানুষ, হ্যাঁ, আমি ঠিক উকিল আছে। মানুষ, হ্যাঁ। একজনের ভিতরে একজন কথা বলবো কেন? 1996 সালে যে কারণে আপনারা নির্বাচনে যাননি, 2008 সালের পরে এই 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচন, সে কারণেই আমরা যাইনি। নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা মনে করেছি, আমরা যাইনি, এবং সেটা আমাদের কার্যকারিতা হয়েছে। উপজেলা নির্বাচনে যাওয়ার পরে দেখলাম কি অবস্থা। সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছেন আন্দোলন বানচাল করতে, হরতাল, পিকেটিং, অবরোধ কিছুই হচ্ছে না। মানুষের ভিতরে যদি সব সফলভাবে আপনারা করেন, তো এই সময় সিটি কর্পোরেশন নির্বাচনটা দিলেন কেন ভাই? দেওয়ার দরকারটা কি? যান জীবন, আমি বলি অনেক আগে, 8 বছরে দেয়নি কেন, এখন কেন দিল? আর নির্বাচন দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এখানে আওয়ামী লীগ সিলেকশন করে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে করে নেওয়াটা উত্তম। কারণ বিএনপি কেন পার্টিসিপেট করবে? আজকে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র একটা ককটেল ফুটানি মামলা দিয়ে আপনি করছেন কি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 2 দিন পর চেয়ারম্যানশিপ বাতিল। আপনি গাজীপুরে বিপুল ভোটে জেতার পর স্থানীয় সরকার একটা মামলা দিবেন, পদ শূন্য, আবার ধরেন আওয়ামী লীগের কমিশনার দিয়ে 5 বছর আপনি চালাই নেবেন। আপনি জেলা পরিষদের 64টা জেলায় আপনি প্রশাসক নিয়োগ করে দিচ্ছেন দলীয়। আপনি 154টা যে নির্বাচন হয়নি, নামে মাত্র নির্বাচন, রাষ্ট্র চালাচ্ছেন। এই জন্য আমাদের তো দরকার নাই, আপনারা এখানে নির্বাচন করে পয়সা পাতি নষ্ট না করে একতরফা করে ফেলেন, সেটাই ভালো। আর আরেকটা জিনিস, বিদেশ নির্ভরের কথা যে আপনি বলেছেন, আমরা জনগণ নির্ভর রাজনীতি করি, বিদেশ নির্ভর রাজনীতি করি না। 2008 সালে বিনা সিক্রি আর ব্রিটেনের রাষ্ট্রদূত আর আমেরিকার বিউটেনিসের সাথে দফায় দফায় কতবার আপনারা গেছেন, কতবার আসছেন, আর তারা কি পরিমাণ 111 নিয়ে আসার জন্য আকুতি করেছে, সেটা বাংলাদেশের মানুষ কিন্তু সাক্ষী আছে। কয়দিন আগে বিনা সিক্রির ভারতের টেলিভিশনে একটা সাক্ষাৎকার পত্রিকাতে ছেপেছে, সেখানেও দেখেছি যে বর্তমান সরকারের যে অ্যাটিটিউড, বিনা সিক্রির অ্যাটিটিউড হচ্ছে ঠিক। আমি 2টা তথ্য দেওয়ার বক্তব্য শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে 2002 সালে নিউ ইয়র্কে শেখ হাসিনা যখন যান, ওখানে একটা সভা করেন, সেখানে তিনি স্টেট বললেন যে তালেবানদের রাষ্ট্র বাংলাদেশ পরিণত হয়েছে 2002 সালে। 10ই মে 2002, হ্যাঁ 10ই মে 2002 ফ্লোরিডায় বক্তব্য রাখতে গিয়ে উনি বলেন যে বাংলাদেশে ভদ্রলোকের বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। 30 মে 2002 সালে উনি ভারত সফর করছেন, এবং সেখানে যে বলছেন বাংলাদেশ আল কায়দার ঘাঁটি হয়ে গেছে। পরবর্তীতে 21 জুন থেকে 24 জুন 2006 সালে উনি ভারত সফর করেন। সেই সময় বাংলাদেশে আটা চিনির একটু ক্রাইসিস ছিল। ভারত সফর করার পরে 25 জুন পর্যন্ত উনি থাকলেন। 26 জুন 2006 সালে ইত্তেফাকে প্রকাশ হলো যে ভারত থেকে চিনি, আটা এবং ডাল আসা বন্ধ। এখন আমরা জনগণ নির্ভর রাজনীতি করি, বিদেশ নির্ভর নয়। দূতাবাসের দুধদের দুতিয়ালি করতে আপনারা কতবার দৌড়াচ্ছেন সেটা আপনারা নিজেরা দেখেন। আর আমরা কোথাও যাচ্ছিও না, জনগণের উপর ভরসা করে জনগণের দাবি নিয়ে যতটুকু পারবো ইনশাআল্লাহ এটা কামিয়াব লক্ষ্যে না যাওয়া। এটি তো ঠিক। জাস্ট আমি একটা লাইন যোগ করি যে দুতিয়ালি করতে না গেলেও আপনাদের লোকজন বিভিন্ন পার্টিতে হরহামেশা যাচ্ছেন, যারা রাজপথে নামতে পারছেন না, মানে যারা রাজপথে নামছেন। আমি এই কথাটা বলতে চাচ্ছি, এই প্রসঙ্গই তাইলে যে আপনাদের বলছেন যে মানে কোথাও একটা থেকে চিরকুট দিয়ে যে হরতাল এক্সটেনশন করা হলো, অথচ দেখেন গতকাল আপনার ডেইলি স্টার অফিসে দুদিন আগে হাস্যোজ্জ্বল ভাবে আড্ডা দিতে দেখা গেছে। তাহলে আন্দোলন যেটা বলছেন, সমস্যা নাই তো, কিন্তু আমি বলি আন্দোলনের কথা যেটা বলছেন যে আন্দোলনটা কি হচ্ছে, পাওয়া যাচ্ছে না, অথচ তারা ওই কাজ। তার মানে কি আপনাদের অ্যাকচুয়ালি যেই এখন আমরা যেটা ওই আগেও সন্দেহ করেছি যে আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। কারণ কোন আন্দোলনে আপনারা জনগণ মাঠে নাই, জনগণকে সম্পৃক্ত করতে পারে না, এমনকি দলীয় নেতা কর্মীদেরকে মানে সম্পৃক্ত করতে পারে না। কেউ কেউ আবার বলেন যে বিএনপির একটা বড় অংশই আসলে সরকারের হয়ে কাজ করছে এখন, মানে তাহলে এটা বিএনপির দুর্বলতা। সেটা না, আমি বলি আপনি পরে বলেন, হ্যাঁ আপনি বলেন ক্রস ফায়ার আপনারা শুরু করেছিলেন, এগুলো নিয়ে আমি ইতিহাস টানতে চাই না, এই আপনারা এটা মানে শুরু কর্তা। যাই হোক, আপনি বলছেন যে বের হতে দেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে। উনি কয়বার চেষ্টা করেছেন? আপনি রাজনীতি চেষ্টা করবে, তালা লাগাই রেখে চেষ্টা কি আছে? একদিন তালা লাগিয়ে রেখেছে, সারা জীবনে তালা লাগাই রেখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে আপনার পেপার স্প্রে যে সত্য কথা আপনি মাঝখানে কথা বলেন না, আমি তাহলে আমি বলে নিই, আমার কথা সময় নেই আমার হাতে। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে মানে বের হতে দিচ্ছে না, আমি বলছি যে বের হতে দেয় না, তালা লাগিয়ে রেখেছিল, কিন্তু উনি তারপরে বের হওয়ার চেষ্টা করে এখানে প্রতীয়মান হচ্ছে উনাকে বের হতে দেয় না। তারপর উনি কয়বার চেষ্টা করেছেন বের হওয়ার, কারণ কখনোই আর চেষ্টা করেন না। এখন আপনার হাইপোথেটিক্যাল কথা বলবেন যে উনি বের হতে গেলে তালা তো খুলে দেওয়া হয়েছে, তারপরে আপনি বের হয় না। তারপরে আপনি বলতেছেন জনসভা করতে দেওয়া হয় না, এটা তো সঠিক না। আপনারা ঢাকায় এই যা বেশি না, আপনার 2014-13 সালেও আপনারা জনসভা করেছেন। এখন আমার কথা শেষ করতে দেন, আপনি জনসভা করতে দিয়েছে, এখানে যুদ্ধ অপরাধী কনভিক্টেড আসামির
প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বেগম খালেদা জিয়ার জনসভায় লোকজন এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন যে আমরা আন্দোলন করেছি, সেটা প্রেক্ষাপট ছিল ভিন্ন, যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থা ৬,০০০ নির্বাচনে যখন একটাতেও আপনারা কোনো কমপ্লেন করতে পারেন না, আপনারা হাইপোথেটিক্যালি বলে যাচ্ছেন যে ওই নির্বাচনটা আমরা কারচুপি করব, এটা কোনো মানে সভ্য কথা না, ভদ্র কথা না। যে আমি এটা হবে আগেই বলে আমি নির্বাচনে যে নির্বাচনের কারচুপির অবস্থান দেখে আমি আন্দোলন করলে আজকে আমি জনসম্পৃক্ততা করতে পারতাম। হাইপোথেটিক্যাল কথা বললে হবে না। আর আপনি ৯৬ সালের নির্বাচনের কথা বলেছেন এবং আন্দোলনের কথা বলেছেন, যে ৯৬ সালের নির্বাচনের পরে গণ আন্দোলনের মুখে বিএনপি সরকার বাধ্য হয়েছে ক্ষমতা ছেড়ে দিতে। আপনি বলছেন নির্বাচনে যায় নাই। আওয়ামী লীগ এই বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আপনার ৭০-এর নির্বাচনে পাকিস্তানিদের বিরুদ্ধে নির্বাচনে যে আপনার সমস্ত সিট পেয়েছে ২টা ছাড়া। তাহলে যদি জনগণ যদি কোনো দলের পক্ষে থাকে, তাহলে কোনো প্রশাসনিক বা কোনো এই বন্দুকের মুখে নলের মাথায় কাউকে দাবিয়ে রাখতে পারা যায় না। এটা সারা পৃথিবীর ইতিহাসে নাই। এখন জনগণ আপনাদের সাথে নাই বিধায় আপনারা কোনো আন্দোলনই করতে পারছেন না। আর আপনাদের মেন সমস্যা হয়েছে আপনারা মিথ্যা রাজনীতি করেন এবং একটা উদাহরণ থাকলে সেটা টেনে আনেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনা কোনো ঘটনা ঘটেছে তার বিচার করে নাই বা বিচারের আওতাধীন আনে নাই, প্রক্রিয়াধীন নাই, এরকম ঘটনা নাই। আর আরেকটা জিনিস, একটু ১ মিনিট শেষ করেছি, আপনি তালেবানের কথা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সঠিক কথা বলেছিলেন, কারণ ৫০০ জায়গায় একসাথে আপনার বোমা বিস্ফোরণ হয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে সারা দেশে। ২০০২ সালে কথা হয়নি, ২০০৪ সালে আমি না ২০০২ এর বক্তব্য বললাম। উনি বলছেন এইটা উত্থান হয়েছে, এবং তার প্রমাণ তো ৫ জানুয়ারি ২০০৪ সালে সেটা প্রমাণ হয়েছে। তালেবান কায়দায় যে এখানে অ্যাটাক হয়েছে, বাংলা ভাই হয়েছে, আপনারা তো মিডিয়ার সংসদে বলেছেন। কিন্তু আপনার জন্য আমার ১-১.৫ মিনিটের বেশি সময় নেই, এবং এর থেকে বেরোবার আসলে উপায় কি, কবে শেষ হবে এই অবস্থা? আচ্ছা, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। ভাই বললেন যে নির্বাচনে যেতে হবে, করতে হবে, তারপরে বুঝতে হবে যে করাপশন হলো কি হলো না। তখন তো আপনি বলবেন হেরে যাওয়ার কারণে বলছেন করাপশন। আমি তো আগে থেকে বুঝতে পারছি যে একটা অসম নির্বাচন হবে এবং ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনটা হবে, তো আমি আগে থেকে সাবধান হবো না? আমি যদি সেই নিরাপত্তা নিরপেক্ষতা না পাই, আমি সেই নির্বাচনে যাবো কেন? আর আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি। 1973 সালের নির্বাচনে হেলিকপ্টারে করে ব্যালট পেপার নিয়ে এসে আপনারা খন্দকার মোস্তাককে বিজয়ী ঘোষণা করেছেন। আর এই 2008 সালের এই যে 5ই জানুয়ারি নির্বাচন, এই 5 জানুয়ারি নির্বাচন 2014 কোনোদিনই সুষ্ঠু হতো না, হয়নি, এবং বাংলাদেশের মানুষ আস্থা ভরসা পায়নি। আমরা যেমন নির্বাচন বর্জন করেছি, আপনারা ভোটারও ভোট কেন্দ্রে নিতে পারেননি। অতএব এখানে আপনাদের কোনো জনসম্পৃক্ততা নেই। আর আপনারা জনসম্পৃক্ত বলে চিৎকারটা দিচ্ছেন, মন্ত্রী মিনিস্টারদের বক্তব্য দিচ্ছি, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, পুলিশ বেষ্টনী, র্যাবের মাধ্যমে গুটি কয়েক লোককে নিয়ে, মুখ চেনা মিডিয়া নিয়ে তারা এই সমস্ত প্রোগ্রাম করতেছে। আপনাদের সাথেও কোনো গণসম্পৃক্ততা নাই। এবং আপনারা 9 থেকে 14 তারিখ যে প্রোগ্রাম বিভিন্ন জেলায় দিয়েছেন, 95% জেলাতে কোনো এমপিও যায়নি, কোনো প্রোগ্রামও কিন্তু করতে তারা পারেনি। আর আমরা কাউকে অপহরণ করিনি, আমরা কাউকে গুম করিনি, আমরা কাউকে খুন করিনি। 26,000-এর কথা মুখে মুখে বলেন, 26,000 তালিকাটা দিবেন, দিলে দেখব, এলাকায় জরিপ করব, তারপরে কথা বলবেন। আর জনগণের সাথে সম্পৃক্ত আছে কি নাই সেটা নির্বাচন দিতে হবে, দিয়ে দেখতে হবে জনগণের সাথে সম্পৃক্ততা আছে কিনা। আর জনসভা যখন করতে যাব তখন এই বাধা দিবেন না। আপনি গেটে তালা লাগাবেন আর নাটক করার জন্য গাড়িতে উঠবার বললো, আমাকে বের হতে দিল না, এটা। ধন্যবাদ। খুব সংক্ষেপে ১-১.৫ মিনিট। আপনি বলছেন যে নির্বাচন করলে যে সেখানে সুষ্ঠু এবং ভালোভাবে হবে না, তার প্রমাণ যে আপনার 2013 সালে যে 6টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমি বলেছি 6,000 নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, যার জন্য বিভিন্ন জায়গায় আপনার বিএনপি দলীয় প্রার্থীরা জিততে পেরেছে। আপনি বলছেন যে এখন নির্বাচনে গেলে এই আওয়ামী লীগ কারচুপি করবে। এখন আপনি একটা জিনিস দেখবেন, মিডিয়া এবং এই সারা বিশ্বের যে অবজারভেশনগুলো আছে এত শক্তিশালী, এই কারচুপি করে কেউ পার পেতে পারবে না। এখন আর সেই সময়টা নেই। এখন গ্লোবাল রাজনীতিটাও গ্লোবালাইজেশন হয়ে গেছে, কারণ একা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই আর করা সম্ভব নয়। অতএব আপনারা সেই জিনিসটা মাথা থেকে দূর করেন, নির্বাচন করেন,
গণতান্ত্রিক পন্থায় চলে আসেন, এই পেট্রোল বোমা বন্ধ করেন। আর আপনি বলছেন যে 2014 যে 5ই জানুয়ারি নির্বাচন আপনারা বর্জন করেছেন, বর্জন না, আপনারা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। প্রতিহত করার ঘোষণা 500 সেন্টার জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন স্কুল, সেগুলো স্কুল পুড়িয়ে দিয়েছেন। আপনারা কি এটা কি পুড়িয়ে দেননি? আপনারা পুড়িয়ে দিয়েছে। তাহলে এই যে আপনারা যে ত্রাস সৃষ্টি করেছেন নির্বাচন কমিশনের, না ভোটাররা নয়, তাহলে এই যে এই সাধারণ জনগণের উপর পেট্রোল বোমা মারতেছে, না বলেছি এই পেট্রোল বোমা মারছে, না পেট্রোল বোমা মারছে সেটাও এই সাধারণ জন মানে আরেকটা জিনিস বলি আপনাকে খুব স্পেসিফিকই বলি, 26,000 পাপি আপা আমাকে বলতে 26,000 যে এই যে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের এটা কোনো লিস্ট না। আওয়ামী লীগ আমারটা শুনে নেন, আপনি দয়া করে একটা বই কালেক্ট করেন, এই আপনি মার্কেটে মার্কেটটা বই কালেক্ট 3টা বই আছে এটার জন্য, এই 3টা বইয়ের শুধু পত্রিকার কাটিং গুলো এক একটা পাতায় 3টা-4টা পাতা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যে পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ সৈয়দ আসিফ পাপিয়া এবং ডাক্তার মোহাম্মদ আজম খান। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, বাংলাদেশে এক অপরাজনীতি চলছে এবং এটি অনেক কাল ধরে চলছে এবং এর থেকে পরিত্রাণ দরকার এবং এখানে যে কেউই ধোয়া তুলসী পাতা নয়, এই আলোচনা থেকে এটি মোটামুটি স্পষ্ট, কম আর বেশি হয়তো মাত্রার পার্থক্য থাকতে পারে এবং বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন নিয়ে একটি স্থায়ী সমাধান দরকার। তবে সেই স্থায়ী সমাধান কি সংলাপের মধ্য দিয়ে? কারণ সংলাপের ব্যাপারে অনেকেরই আপত্তি আছে। বিকল্পটা কি হতে পারে, বিকল্প কোনো ফর্মুলা আছে কিনা সেটি অবশ্য জানা দরকার। তবে এর একটা স্থায়ী সমাধান যে দরকার এই বিষয়ে অন্তত এই টেবিলে কোনো বিতর্ক ছিল না, যেখানে একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, আরেকজন বিএনপি দলীয় সাবেক আইন প্রণেতা ছিলেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।